বাংলাদেশের সরকারি প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি খবর। নবম জাতীয় পে স্কেলে সরকারি প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং কারিগরি পেশাজীবীদের জন্য যে বিশেষ সুবিধা ও ভাতা কাঠামো প্রস্তাব করা হয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং গণপূর্ত মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন সরকারি প্রকৌশলীরা জানতেন না যে নতুন পে স্কেলে তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে সেই অনিশ্চয়তার পর্দা সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত প্রায় ৫০,০০০-এরও বেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এবং তাদের পরিবার আজকের এই তথ্যের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের সরকারি প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে একটি বিশেষ বঞ্চনার শিকার হয়ে আসছেন। একজন সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি বুয়েট বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর পড়াশোনা করে সরকারি চাকরিতে যোগ দেন, তিনি একই যোগ্যতার বেসরকারি প্রকৌশলীর তুলনায় অনেক কম বেতন পান। বেসরকারি নির্মাণ কোম্পানি, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিতে একজন অভিজ্ঞ প্রকৌশলী যে বেতন পান, সরকারি চাকরিতে সমপর্যায়ের একজন প্রকৌশলীর বেতন তার ১/৩ নয়। এই বিশাল বেতন বৈষম্যের কারণে মেধাবী প্রকৌশলীরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হচ্ছেন না, এবং যারা আসছেন তাদের অনেকেই কিছুদিন পরে বেসরকারি খাতে চলে যাচ্ছেন। এই সমস্যার সমাধানে নবম জাতীয় পে স্কেলে প্রকৌশলীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে এবং এটি কার্যকর হলে সরকারি প্রকৌশল খাতে একটি নতুন যুগের সূচনা হবে। নবম পে স্কেলে প্রকৌশলীদের জন্য সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি হল একটি বিশেষ টেকনিক্যাল অ্যালাউন্স বা প্রযুক্তি ভাতা প্রবর্তন। এই ভাতা হবে প্রকৌশলীদের মূল বেতনের অতিরিক্ত এবং শুধুমাত্র প্রকৌশল ও প্রযুক্তি পেশায় নিয়োজিত সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। পে কমিশনের সূত্র জানিয়েছে, এই টেকনিক্যাল অ্যালাউন্সের পরিমাণ জুনিয়র প্রকৌশলীদের ক্ষেত্রে মূল বেতনের ন্যূনতম ২৫ থেকে ৩০% হতে পারে। সিনিয়র প্রকৌশলীদের জন্য এই হার ৩০ থেকে ৩৫% এবং নির্বাহী প্রকৌশলী ও তার উপরে পদমর্যাদার জন্য ৩৫ থেকে ৪০% পর্যন্ত হতে পারে। এই বিশেষ ভাতা চালু হলে প্রকৌশলীদের মোট মাসিক প্রাপ্তি বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সরকারি প্রকৌশল পেশা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। প্রকৌশলীদের পেশাগত সনদ ভাতার বিষয়টিও নবম পে স্কেলে সম্পূর্ণ নতুনভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা আইআইবি থেকে পেশাদার প্রকৌশলী সনদ অর্জন করা একটি কঠিন ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই সনদ থাকলে প্রকৌশলীর পেশাগত দক্ষতা প্রমাণিত হয় এবং তিনি আরও দায়িত্বশীল প্রকল্পে কাজ করার যোগ্যতা অর্জন করেন। কিন্তু বর্তমানে এই সনদ অর্জনের জন্য কোনো আলাদা আর্থিক সুবিধা নেই। নবম পে স্কেলে যেসব প্রকৌশলী পেশাদার সনদ অর্জন করেছেন তাদের জন্য একটি বিশেষ প্রফেশনাল সার্টিফিকেশন ভাতা চালু করার প্রস্তাব রয়েছে। এই ভাতা প্রতি মাসে পাওয়া যাবে এবং এটি প্রকৌশলীদের উচ্চতর পেশাগত সনদ অর্জনে উৎসাহিত করবে। সরকারি প্রকৌশলীদের প্রকল্প ভাতার বিষয়টি নবম পে স্কেলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সরকারি প্রকৌশলীরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করেন, কিন্তু প্রকল্পের জটিলতা, মেয়াদ বা ঝুঁকির ভিত্তিতে কোনো আলাদা ভাতা পান না। একজন প্রকৌশলী যদি এটি সাধারণ রক্ষণাবেক্ষণ কাজ করেন বা একটি বিশাল সেতু নির্মাণ প্রকল্পে কাজ করেন, দুই ক্ষেত্রেই বেতন একই। এই অসামঞ্জস্য দূর করতে নবম পে স্কেলে একটি প্রকল্প ভিত্তিক বিশেষ ভাতা চালু করার প্রস্তাব রয়েছে। বড় বা জটিল প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীরা প্রকল্পের মেয়াদ ও জটিলতার ভিত্তিতে একটি বিশেষ প্রকল্প ভাতা পাবেন। এটি কার্যকর হলে প্রকৌশলীরা চ্যালেঞ্জিং প্রকল্পে কাজ করতে আরও আগ্রহী হবেন এবং প্রকল্প বাস্তবায়নের মান ও গতি উন্নত হবে। দুর্গম এলাকায় কর্মরত প্রকৌশলীদের জন্য একটি বিশেষ ফিল্ড ওয়ার্ক অ্যালাউন্স বা মাঠ কর্ম ভাতার প্রস্তাব নবম পে স্কেলে রয়েছে।
সরকারি প্রকৌশলীদের প্রায় প্রত্যন্ত এলাকায় হাওর বাওড়ে, পার্বত্য জেলায় বা উপকূলীয় দ্বীপাঞ্চলে গিয়ে কাজ করতে হয়। সেখানে যাতায়াত, বাসস্থান ও খাওয়া দাওয়ার যে অতিরিক্ত ব্যয় হয় তার কোনো আলাদা ভাতার ব্যবস্থা বর্তমানে নেই। নবম পে স্কেলে এই মাঠ কর্ম ভাতা চালু হলে প্রত্যন্ত এলাকায় মাঠ পরিদর্শন বা জরিপ কাজে যাওয়া প্রকৌশলীরা প্রতিদিনের হিসেবে একটি বিশেষ ভাতা পাবেন। দুর্গম এলাকায় দীর্ঘমেয়াদী প্রকল্পে কর্মরত প্রকৌশলীদের জন্য এই ভাতার হার আরও বেশি হবে বলে সূত্র জানিয়েছে। প্রকৌশলীদের গবেষণা ও উদ্ভাবন ভাতার বিষয়টি নবম পে স্কেলে সম্পূর্ণ নতুন একটি সংযোজন। বাংলাদেশের সরকারি প্রকৌশল বিভাগগুলোতে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি খুবই কম, কারণ গবেষণা করলে বাড়তি কোনো আর্থিক সুবিধা নেই। নবম পে স্কেলে যেসব প্রকৌশলী নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন, দেশীয় উপকরণ ব্যবহার করে খরচ সাশ্রয় করবেন বা পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি প্রবর্তন করবেন, তাদের জন্য একটি বিশেষ গবেষণা ও উদ্ভাবন বোনাসের প্রস্তাব রয়েছে। এই বোনাস পাওয়ার জন্য প্রকৌশলীকে তার উদ্ভাবন বা গবেষণার ফলাফল একটি বিশেষ কারিগরি পর্যালোচনা কমিটির কাছে উপস্থাপন করতে হবে। কমিটি অনুমোদন দিলে প্রকৌশলী একটি উল্লেখযোগ্য পরিমাণ বোনাস পাবেন, যা তার 2 থেকে 3 মাসের মূল বেতনের সমতুল্য হতে পারে। বিভিন্ন ধরনের প্রকৌশল পেশার জন্য আলাদা বিশেষ ভাতার প্রস্তাব নবম পে স্কেলে রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত তারা বিভিন্ন নির্মাণ স্থানে শারীরিক ঝুঁকি নিয়ে কাজ করেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কাজ করেন, যা জীবনের ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা আছেন তারা বিপজ্জনক রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করেন। পরিবেশ প্রকৌশলে যারা কর্মরত তারা দূষিত পরিবেশে কাজ করতে বাধ্য হন। এই সকল ক্ষেত্রে পেশাগত ঝুঁকির ভিন্নতা রয়েছে এবং নবম পে স্কেলে এই ঝুঁকির ভিত্তিতে আলাদা পেশাগত ঝুঁকি ভাতা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এই পরিবর্তন বাস্তবায়িত হলে প্রতিটি প্রকৌশল বিভাগের কর্মকর্তারা তাদের প্রকৃত পেশাগত ঝুঁকির অনুপাতে ভাতা পাবেন। তথ্য প্রযুক্তি বিভাগের প্রকৌশলীদের জন্য নবম পে স্কেলে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রম যত বাড়ছে, তথ্য প্রযুক্তি বিভাগের প্রকৌশলীদের গুরুত্ব তত বাড়ছে। কিন্তু সরকারি আইটি প্রকৌশলীদের বেতন বেসরকারি প্রযুক্তি কোম্পানির আইটি প্রকৌশলীদের তুলনায় অনেক কম হওয়ায় দক্ষ আইটি প্রকৌশলী ধরে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। নবম পে স্কেলে সরকারি আইটি প্রকৌশলীদের জন্য একটি বিশেষ ডিজিটাল টেকনোলজি অ্যালাউন্স চালু করার প্রস্তাব রয়েছে। সাইবার নিরাপত্তা, সফটওয়্যার উন্নয়ন, ডেটা বিশ্লেষণ বা নেটওয়ার্ক ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের জন্য এই ভাতার হার আরও বেশি হবে বলে সূত্র জানিয়েছে। প্রকৌশলীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধার বিষয়টিও নবম পে স্কেলে বিশেষ স্থান পেয়েছে। বর্তমানে সরকারি প্রকৌশলীরা উচ্চতর ডিগ্রি অর্জন বা বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেলে সেই সময়ে তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার বাধ্যবাধকতা থাকে, কিন্তু উচ্চতর ডিগ্রির জন্য কোনো আলাদা আর্থিক সুবিধা নেই। নবম পে স্কেলে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রকৌশলীদের জন্য একটি বিশেষ শিক্ষাগত যোগ্যতা ভাতা এবং পিএইচডি অর্জনকারীদের জন্য আরও বেশি পরিমাণের একটি গবেষণা ডিগ্রি ভাতা চালু করার প্রস্তাব রয়েছে। বিদেশে বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রকৌশলীদের জন্যও একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা রাখার কথা আলোচনায় রয়েছে। প্রকৌশলীদের আবাসন সুবিধার বিষয়টিও নবম পে স্কেলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। বর্তমানে সরকারি প্রকৌশলীরা যে বাড়ি ভাড়া ভাতা পান তা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে একটি মানসম্পন্ন বাসস্থানের জন্য যথেষ্ট নয়। একজন প্রকৌশলীকে তার পেশার কারণে বিভিন্ন প্রকল্পস্থলের কাছে বা শহরের মধ্যে নির্দিষ্ট এলাকায় থাকতে হয় এবং সেখানকার বাড়ি ভাড়া সাধারণ এলাকার তুলনায় অনেক বেশি। নবম পে স্কেলে প্রকৌশলীদের বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে এবং বিশেষ করে যেসব প্রকৌশলী প্রকল্প এলাকার কাছে থাকতে বাধ্য হন তাদের জন্য একটি বিশেষ প্রজেক্ট হাউজিং অ্যালাউন্স চালু করার কথা আলোচনায় রয়েছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য যে বিশেষ সুবিধার প্রস্তাব রয়েছে তা বাংলাদেশের সরকারি প্রকৌশল খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
বিশেষ টেকনিক্যাল অ্যালাউন্স থেকে শুরু করে পেশাদার সনদ ভাতা, প্রকল্প ভাতা, মাঠ কর্ম ভাতা, গবেষণা ও উদ্ভাবন বোনাস, পেশাগত ঝুঁকি ভাতা, ডিজিটাল টেকনোলজি অ্যালাউন্স এবং উচ্চতর শিক্ষা ভাতা প্রতিটি প্রস্তাবই সরকারি প্রকৌশলীদের বাস্তব চ্যালেঞ্জ ও চাহিদাকে সরাসরি সম্বোধন করছে। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে মেধাবী প্রকৌশলীরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হবেন। বর্তমান প্রকৌশলীরা আরও দক্ষতার সঙ্গে কাজ করবেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সরকারি অবকাঠামো উন্নয়নের গতি ও মান উন্নত হবে। যে প্রকৌশলী প্রতিদিন দেশের রাস্তা, সেতু, বিদ্যুৎ ব্যবস্থা ও পানি সরবরাহ নিশ্চিত করছেন, তার মর্যাদা ও জীবনমান উন্নত করার এই উদ্যোগ কেবল প্রকৌশলীদের জন্য নয়, এটি পুরো দেশের উন্নয়নের জন্য একটি বিনিয়োগ। সেই বিনিয়োগের দিনটি এখন আর বেশি দূরে নয়। দেশ স্থিতিশীল হলেই এই বিশেষ সুবিধাগুলো বাস্তবে রূপ নেবে।